আজ হাসনাত আব্দুল্লাহের উপর আক্রমণ করে ভারত। তো ভাই খেলা জমে উঠছে, বুঝছেন, খেলা জমে উঠছে। ভারতের হাই কমিশন তো যত রকম ভিসা আছে, স্টুডেন্ট ভিসা হোক, টুরিস্ট ভিসা হোক, মেডিকেল ভিসা হোক, যে ভিসা হোক, বুঝছেন, সব তো বন্ধ করে দিয়েছে। হঠাৎ হাসনাত কেন ভারতের সেভেন সিস্টারকে ভারত থেকে আলাদা করার হুঙ্কার দিচ্ছে বলুন? এনসিপি নেতা হাসনাত আব্দুল্লাহ হুঙ্কার দিয়েছিলেন যে ভারতের বিচ্ছিন্নতাবাদীদের বাংলাদেশে আশ্রয় দিয়ে সেভেন সিস্টার্স ভেঙে আলাদা আলাদা করে দেয়া হবে। সব জায়গায় মেটিকুলাস ডিজাইন কাজে লাগে না পান্না ভাই। মেটিকুলাস ডিজাইনের জন্য ডিজাইনার দরকার। আসসালামু আলাইকুম দর্শক, হাদি ভাইকে শেষ করে দেওয়ার পরে এবার টার্গেট করেছে হাসনাত আব্দুল্লাহকে। হ্যাঁ দর্শক, আপনারা ঠিকই শুনেছেন, খুব তাড়াতাড়ি হয়তোবা ওরা হাসনাত আব্দুল্লাহকেও শেষ করে দিবে। দর্শক, বিস্তারিত থাকছে সম্পূর্ণ ভিডিও জুড়ে। সম্পূর্ণ ভিডিওটি দেখলেই সবকিছু বুঝতে পারবেন ইনশাল্লাহ। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য সকলের কাছে বিনীতভাবে অনুরোধ রইল। তো দর্শক, চলুন বিস্তারিত দেখে আসি। তো ভাই খেলা জমে উঠছে, বুঝছেন, খেলা জমে উঠছে। ভারতের হাই কমিশন তো যত রকম ভিসা আছে, স্টুডেন্ট ভিসা হোক, টুরিস্ট ভিসা হোক, মেডিকেল ভিসা হোক, যে ভিসা হোক, বুঝছেন, সব তো বন্ধ করে দিয়েছে। শুধু তাই না, ভারতের নয়াদিল্লিতে বাংলাদেশের যে হাই কমিশনার রয়েছে, তো সেই হাই কমিশনারে ডাকাইছে পররাষ্ট্র মন্ত্রণালয়, ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় বাংলাদেশের হাই কমিশনারকে ডাকাইছে, যেখানে নয়াদিল্লিতে আছে। ডাইকা বলছে যে বাংলাদেশের যে বর্তমানে আইন শৃঙ্খলা, তোমরা কথায় কথায় ভারতীয় দূতাবাস উড়িয়ে দিবা, ভারতের সেভেন সিস্টার খায় ফেলেবা, এগুলো যে বলতেছ, এগুলো তো আমরা টলারেট করতে পারতেছি না। আমি যেটা বলতেছেন এক্স্যাক্টলি এগুলোই বলছে, আপনার গিয়ে দেখে নিউজে, বুঝছেন, ইংলিশে লেখা আছে, দেখে নিয়ে। তো আমরা তো এগুলো টলারেট করতে পারতেছি না। তোমরা খালি কথায় কথায় ভারতীয় দূতাবাস উড়িয়ে দিবা, সেভেন সিস্টার খেয়ে ফেলেবা, তারপরে বিচ্ছিন্নতাবাদী এই যে পার্টিসিপিস্টি যারা, স্যাপারিস্টি যারা রয়েছে হিসেব ওই সেভেন সিস্টারের ওদিকে, তাদেরকে তুমি আশ্রয় দিবা, তাদেরকে তোমরা অস্ত্রশস্ত্র দিবা, তো তারা যাতে যুদ্ধ করে এই সেভেন সিস্টার ভারতের মেইনল্যান্ড থেকে এটাকে আলাদা করে। তো এগুলো তো টলারেট করা যায় না। তোমাদের সিরিয়াসভাবে বলতেছি, তোমরা এগুলো হয়ে যাও, তোমরা নিজেদেরকে কারেকশন করো। এখন যদি কোনো ইউটিউবার, কোনো ভুয়া বক্কর ইউটিউবার বা যেই হোক না কেন, এগুলো যদি বলতো, এগুলো মেনে নেওয়া যায়। কিন্তু এই হাসনাত আব্দুল্লাহর মতো ছেলেরা, মাহফুজ আলমের মতো ছেলেরা যখন এই কথা বলে, যারা কিনা পরবর্তী সংসদ নির্বাচনে বাংলাদেশের সাংসদ হওয়ার একটা বিরাট চান্স রয়েছে, ইভেন মন্ত্রী, উপমন্ত্রী, খোদা না করুক প্রধানমন্ত্রী না হয়ে যায়, বুঝছেন, এই ধরনের একটা চান্স রয়েছে। তো এই পরিস্থিতিতে এই ধরনের লোকগুলো, নির্বাচন আছে মাত্র হলো 2 মাস বাকি, তো এই লোকগুলো যখন এগুলো বলে, এগুলো তো সিরিয়াস না নেওয়ার কোনো কারণ নেই। আমরা ভারতের জনগণ, ভারতের সরকার এটা নিয়ে কনসার্ন এবং উদ্বিগ্ন। এটা হলো ডিপ্লোম্যাটিক ভাষা। বাংলাদেশে মাস্তানরা কি করে, বড় ভাইরা কি করে, যখন কোনো গন্ডগোল হয়, তখন 2-4 উঠে নিয়ে উঠে নিয়ে এসে কী করে, হাত পা কিন্তু ভাঙে না। তো তাদেরকে বুঝায়, হুমকি দেয়, ধমকি দেয়, আকার ইঙ্গিতে নানান কথাবার্তা বলে না, এটা করলো, ওইটা করুম, এটা ভেঙে গেলাম, এগুলো বলে না। কিন্তু ডিপ্লোম্যাটিক ভাষা কিন্তু এইটা না। ডিপ্লোম্যাটিক ভাষা হলো যে তোমাকে ডাকলাম, দেখো আমরা এটা নিয়ে খুব ঝামেলার ভিতরে আছে, আমরা খুব সিরিয়াস, এটা নিয়ে আমরা খুব কনসার্ন, আমরা উদ্বিগ্ন, বুঝছেন। তো এইগুলো হলো ডিপ্লোম্যাটিক ভাষা। যেমন দেখেন না, আমাদের ডোনাল্ড ট্রাম্প যখন কিম জুংয়ের সাথে দেখা করতে গেল নর্থ কোরিয়াতে, ভিয়েতনাম নামে কোথায় জানি তাদের মিটিং হলো, থাইল্যান্ডে না ভিয়েতনামে জানি। তো সেখানে খেয়াল করে দেখছেন, দুজন কিন্তু একজনের চেহারা পর্যন্ত দেখতে পায় না। আমেরিকানদের চেহারা নর্থ কোরিয়ার লোকরা দেখতে পায় না, নর্থ কোরিয়ার চেহারা আমেরিকার লোকরা দেখতে পারে, কিন্তু ভয় পায়, ভয়ে ওদের তাদের কাছে যায় না। তো এখন এই যখন দুই দেশের সম্পর্ক, এবং দুই দেশের ভিতরে অ্যাটমিক পাওয়ার রয়েছে, নিউক্লিয়ার উইপন্স আছে, কিন্তু তারা যখন সাক্ষাৎ করে, কথাবার্তা বলে, বোঝা যায় তারা এত শত্রু। তো এটি হলো ডিপ্লোম্যাটিক বিহেভিয়ার, বুঝছেন। তো এখন এগুলো তো এসব বলছে। তো এখন ভারতের কাছে ওই যে হলো মার্চ টু ইন্ডিয়ান হাই কমিশন হলো না কয়েকদিন আগে, 2 দিনও তো হয়নি, মার্চ টু ইন্ডিয়ান হাই কমিশন, ওই যে হাদির ঘটনাকে কেন্দ্র করে। তো এখন আমাদের দাবি, ইউটিউবারদের দাবি, কিছু সাংবাদিকদের দাবি, কিন্তু বাংলাদেশের রাষ্ট্রের পক্ষ থেকে কিছু বলা হয়নি যে হাদির যে হত্যাকারী রয়েছে, মানে হত্যা চেষ্টাকারী রয়েছে, সে কি সত্যি ভারতে কিনা, আসামের ওই জায়গায় আছে কিনা, দেখছেন না, ওই যে আমাদের জুলকারনাইন সায়ের ভাই তো এটিই বলছে। তো এই সংবাদের উপর ভিত্তি করে তো বাংলাদেশের যে আছে, আমাদের ইনকলাব মঞ্চের ভাইয়েরা আছে, প্লাস জুলাই যোদ্ধারা আছে, তারা তো হট্টগোল শুরু করছে। তো এখন খেয়াল করে দেখেন, শুধু হট্টগোল একটু না, তো এখন হট্টগোল হলো, আমার একটা জিনিস লজিকে মেলে না, মানে আমাদেরও ভাই কিছু ভুল আছে, বুঝছেন। এখন এই ভিডিওটা দেখে পরে আমার আবার গাইলেন না, এই কারণে গাইলেন না ভাই, আমি তো পয়সা খেয়ে ভিডিও করি না, আমার আল্লাহ আমাকে একটা মাথা দিচ্ছে, আমি ভেবে ভিডিও করি। তো যেটাকে ভালো বলবো, যেটা প্রশংসা পাওয়ার যোগ্য সেটাকে সাপোর্ট করবো, আর যেটা খারাপ সেটা একেবারে মুখের উপরে খারাপ বলে দেবো।
তো এই যে আপনারা ইন্ডিয়ান হাই কমিশন ঘেরাও করতে গেছেন, ইন্ডিয়ার সাথে কি বাংলাদেশের যুদ্ধ লাগছে? উত্তর হলো না। এখন ইন্ডিয়া ছাড়া কি বাংলাদেশ আগে বাড়তে পারবে? এইটার উত্তর হলো না। কারণ যে দেশ কিনা বাংলাদেশের পানিকে নিয়ন্ত্রণ করে, বাংলাদেশে আলু, পেঁয়াজ, গোস্ত, মাংস, চাউলকে নিয়ন্ত্রণ করে, সেই দেশের সাথে ভুলেও কোনো দেশ এইভাবে পায়ে পা লাগিয়ে এই ধরনের ঝামেলা পাকাবে না, হওয়া উচিত না। কোনো সুস্থ মস্তিষ্ক সম্পন্ন লোক করে না, যদি না সেটার ভিতরে কারো কোনো ব্যক্তিগত কোনো দলের গভীর একটা স্বার্থ না থেকে থাকে, ক্ষমতা, লোভ, পয়সা করে লুটপাট, এইগুলি আর কি, এছাড়া আর কি। কিন্তু দেশের জাতীয় স্বার্থের দিক দিয়ে যদি চিন্তা করেন, একদম হক হালালি আমি কথা বলতে বকতে পারেন, বকেন। যারা আপনারা ভারত বিদ্বেষী ইচ্ছা মতো তো বকবেন, ভাই তোদের ভালোর জন্য কইতেছে। তোরা যখন খায় মরবি, ওই পানিতে মরবি, না খায় মরবি, বুঝছো? তো করবেন হলো আপনার। আমি আমেরিকাতে থাকি, আমার বউ বাচ্চা কাচ্চা ওদিকে থাকে না, ইলিয়াস পিনে গিয়ারও থাকে না, আমরা খালি উস্কে দেবো। চাইলে এই ভিডিওতে আমিও তোমাদের উস্কে দিতে পারি, যাও যাও। ভারতীয় হাইকমিশন খালি বন্ধ ঘোষণা করছে কেন? ভারতীয় হাইকমিশনার ভিসা বন্ধ করছে কেন? ভারতীয় হাইকমিশন বাংলাদেশে উড়ে দাও, ঢাকা শহর থেকে একেবারে খুরচুন দিয়ে তুই লেটার উড়ে লয়ে যাও, বুঝছো? উড়ে লয়ে যাও একদম। ওই ভিডিও যদি করতাম না, হাত তালি যে দিতে জর্জ ভাই কামি করছে, আপকা বেটা জর্জ ভাই ভারত বিরোধী কি একটা ভিডিও নিয়ে বানাইছেন না? আরে ভাই, কিসমত আপনাদের খারাপ হবে, কিসমত আপনাদের খারাপ হবে। তা এখন যাই হোক, ভারতের প্রশংসা আমি করতেছি না, কোনো কিছু না, যেটা সত্য সেটাই বলতেছি। বারবার আমি আপনাদেরকে একটা জিনিস বুঝাই যে ভারতের সাথে আপনারা যেভাবেই পারেন বন্ধুত্ব রাখেন। আর ভারতের সাথে যদি বন্ধুত্ব না রাখেন, বিপদ আমাদের। এর কারণ হলো বাংলাদেশ এমন একটা অদ্ভুত রাষ্ট্র পৃথিবীর মানচিত্রে, যে কিনা তার পাশে দেশের সাথে এত গ্যাঞ্জাম করে, ঝগড়া বিবাদ করে, পায়া লাগায় ঝগড়া করে, সারাদিন ধরে সেই দেশদ্রোহী কথাবার্তা বলে, ওই 7 সিস্টার খেয়ে ফেলাম, এই খেয়ে ফেলাম, সেই ফেলাম, তারপরে লাশের বদলে লাশ ফালাম, উড়ে দেবো, ধুয়ে দেবো, হ্যান করুন ত্যান করুন, বুঝছেন? এমন একটা অদ্ভুত দেশ। অথচ সেই দেশই আবার সেই দেশের উপর 90% নির্ভরশীল শুধুমাত্র খাদ্য এবং পানির উপর। তো এইটা কি হয় নাকি? এটা মিললো নাকি কোনোভাবে? আমার তো মাথায় ঢোকে না, কেমনি এটার হিসেব কিতাব মিলাইবেন? তো এখন যাই হোক, এই যে আমরা যে গেছি ভারতীয় হাইকমিশন ঘেরাও করার জন্য, কার কথাতে গেছে? জুলকারনাইন সাহেবের কথাতে গেছে। সে বলছে সে ভারতে আছে। এখন ভারতের হাইকমিশনের তো, ভারতের পররাষ্ট্রমন্ত্রী বাংলাদেশের হাইকমিশনার নয়াদিল্লিতে, তারা তো ডাকায় বলছে যে তোমরা যে এইগুলো প্রচার করতেছো, আমাদের ভারতীয় হাইকমিশনার ঘেরাও করতে গেছো, শুধু তাই না, গত 1 মাসে বাংলাদেশে 100টা লাশ পড়ছে। গত 1 মাসে 100টার উপর এক্সট্রা জুডিশিয়াল কিলিং হয়েছে, বিচার বৈধ হত্যাকাণ্ড। বিভিন্ন রাস্তাঘাটে পড়ে থাকতে দেখা গেছে, পানিতে ভাসা দেখা গেছে। আর পত্রপত্রিকা প্রত্যেকদিন খুলে 2-4টা খুন তো আছেই, বুঝছেন? তো 100-র উপরে শুধুমাত্র এই যে বিচার বৈধ হত্যাকাণ্ড, খালি মারো ধরো কাটাকাটি। তো এখন ভারতীয় হাইকমিশনে যে 20 জন 50 জন ভারতীয় নাগরিক রয়েছে, তো তারা তো তাদের নাগরিকদের নিরাপত্তার জন্য একটু চিন্তিত হবে, নিরাপত্তার জন্য চিন্তিত হবে। এখন ভারতের 7 সিস্টার না হয় আমরা খাইতে পারলাম না, কিন্তু ভারতীয় হাইকমিশনে গিয়ে 2-4টারে যদি ধরেই না আপনারা উড়াধুরা করেন, বুঝছেন? এটা তো ভাই অবাস্তব কোনো কথা না, হইতেই পারে। কারণ যে ধরনের অ্যাগ্রেসিভ অবস্থা দেখতেছি, তো এটা তো সেটাই মনে হয়। তো এখন এটি ভারত হাইকমিশনার বলছে যে তোমাদের কাছে প্রমাণ কি? এই হত্যার চেষ্টাকারী যে ভারতে আইসে, প্রমাণটা কি? প্রমাণটা তো দাও। কি প্রমাণ আছে রাষ্ট্রের পক্ষ থেকে? তো এখন রাষ্ট্র তো আর জুলকারনাইন সাহেবের মতো কথা বলতে পারে না, রাষ্ট্র তো আর ইউটিউবারের মতো কথা বলতে পারে না। রাষ্ট্র কথা বলতে হলে দায়িত্ব নিয়ে কথা বলতে হবে। তো সেই বেচারা গিয়া সরি বলেছে যে ভাই আসলে আমার নিজের কাছেও নাই। আমাদের আমাদের এই যে হাইকমিশন যে আছে দিল্লিতে, সে নিজে গিয়ে বলেছে যে আসলে আমাদের দেওয়ার মতো কিছু নাই, এগুলি ভাই আমরা কিছু বলিও নি, আমাদের সরকারি কোনো প্রজ্ঞাপনও নাই, স্টেটমেন্ট নেই, কিছুই নেই, আমরা এগুলো ইনভেস্টিগেশন করতেছে। এখন ভারতে আছে না, সে বার্মায় আছে না, শ্রীলঙ্কা আছে, আমরা এটা জানিও না। জানার পর আমি তোমাদেরকে বলতে পারবো, অথচ জানানোর আগেই আপনারা ভারত হাইকমিশনার ঘেরাও হয়ে গেছে, দিছে ভিসা বন্ধ করে। এখন আমার কাছে যেটা মনে হচ্ছে আর কি, সেটা ব্রাক করে না, যারা আপনারা এই হাসনাত ভাইকে ভালোবাসেন, মাহফুজ ভাইকে ভালোবাসেন, আমিও তার সাপোর্টার ফলোয়ার, বুঝছেন? কিন্তু অন্যায়কে অন্যায় বলতে হইব। আপনাদের মনে আছে কি না জানি না, এই যে শেখ হাসিনার পতনের পিছনে কিন্তু সাইদে যে হত্যাকাণ্ডটা, এটা কিন্তু মানে অ্যাটম বোমার মতো বাস্ট হয়েছিল। সাইদ হত্যাকাণ্ডটা হওয়ার পর কিন্তু বাংলাদেশের এমন কোনো শ্রেণীর, বাংলাদেশের ঘরে ঘরে যত পোলাপান ছিল সবাই রাস্তা নেমে সেই সাইদ হত্যাকাণ্ডের পরে, কারণ এটা সবার বিবেকে লাগছে। তো এখন এরকম একটা হত্যাকাণ্ডের সাথে হয়তো বা আমাদের এই জুলাই যোদ্ধারা, আগের প্রিভিয়াস জুলাই যোদ্ধারা কি, বুঝছেন? তো তারা হয়তো চিন্তা ভাবনা করতেছে যে হাতি তো গুলি খেয়েছে, তো মরে তো নি, কিন্তু অবস্থা তো সিরিয়াস। এক কাজ করি যে এইটাকে তো সাইদের সাথে একটা মিলঝিল কইরা, আগে যে প্ল্যান ছিল ওইটার মতো একটা মিলঝিল করে একটা ইস্যু দাঁড় করে দিই, এবং ইস্যুটা কি ভারত বিরোধী ইস্যু। এখন বাংলাদেশের বেশিরভাগ মানুষ বুঝুক আর নাই বুঝুক, এই ভারত বিরোধী ইস্যুটাকে কেন জানি আপনারা সাপোর্ট করেন, এবং অনলাইনে এরা খুবই অ্যাক্টিভ। ভারত বিরোধী সাপোর্টাররা অনলাইনে খুবই অ্যাক্টিভ। তো থাকেন অ্যাক্টিভ, ভালো কথা। বাংলাদেশের 18 কোটি মানুষের ভিতরে আমার মনে না মানে সংখ্যা দেখতে একটু বেশি হবে, কিন্তু জাস্ট গিভ মি 2 মিনিটস। কিন্তু তারা কিন্তু অনলাইনে অনেক অ্যাক্টিভ, বুঝছেন? অনলাইনে অনেক অ্যাক্টিভ। তো এখন খেয়াল করে দেখেন, তারা হয়তো ভাবছে যে এই যে ওই হাদি গুলি খাইছে,
ভারতে গিয়ে পলায় রয়েছে সেই হত্যা চেষ্টাকারী ওই ফয়সালের কথা বলতেছে। তো এখন যদি তারা কোনো মতে এই ইস্যুটাকে কেন্দ্র করে ভারতের উপর দিতে পারে এবং ভারতে এই হত্যা চেষ্টাকারীকে আশ্রয় দিয়েছে, তাহলে বাংলাদেশ হয়তো আবু সাইদ হত্যাকাণ্ডের সময় যে ঘটনাটা ঘটছিল সারা বাংলাদেশ উত্তাল হয়ে যাব। তারপরে ভারত বিরোধী একটা কঠিন আন্দোলন শুরু হইব, ফেব্রুয়ারি মাসে নির্বাচন হইব এবং ওই মানে কি বলে এই বোকাশোকা এই বোকাশোকা মানুষদের ভোট টোট নিয়ে তারা পার্লামেন্টে যাওয়া তাদের জন্য সহজ হয়ে যাবে। হয়তো এই ধরনের একটা প্ল্যান হইতে পারে। নাইলে হাতের এই হত্যাকাণ্ডের চেষ্টাটা তো সরকারের উপরে ছেড়ে দেওয়া উচিত ছিল। 2-4টা ইউটিউবারের কথায় গিয়া ভারতীয় হাইকমিশন ঘেরার মতো তো আমি তো কোনো লজিক দেখি না। তো এখন যে ভারত যদি এখন একের পর এক বাম্বু দেওয়া শুরু করে, যে মুহূর্তে আপনারা গিয়া ভারত হাইকমিশন দখল করতেছেন, বুঝছেন, তো ওই মুহূর্তে ভারত থেকে টনে টনে চাল আসতেছে, ট্রাকে চাল আইতেছে, বুঝছেন, পেঁয়াজ আইতেছে, চাল আইতেছে, গোস্ত আইতেছে, ওদিক দিয়ে ওদিক দিয়ে খাইবেন আর এই দিক দিয়ে ভারতীয় হাইকমিশন ঘেরাও করবেন। পৃথিবীর ইতিহাসে আসতে রে বাইরে কোনো, আমি জানি এই ভিডিওটা আপনারা লাইকও করবেন না, শেয়ার করবেন না ভাই, কিন্তু ভাই ভারতের সাথে এইসব করতে গেলে বুঝছেন, হ্যাঁ ভারতের জন্য বিপদ, আমাদের জন্য আরো বড় বিপদ, বুঝছেন। তো দুই দেশের একে অপরের বন্ধু হয়ে থাকাটাই হলো বেটার। আসলে আমাদের দুই দেশের জনগণের মধ্যে খুব একটা সমস্যা নেই, অল্প কিছু পলিটিশিয়ানদের কারণে কিছু ছেঁচড়া পোলাপানদের কারণে আজকে আমাদের এই বিপদের ভিতরে ফেলাইছে, বুঝছেন। তো যাই হোক, আরো বেশি কিছু বলতে গেলে মনে কষ্ট পাবেন। সব জায়গায় মেটিকুলাস ডিজাইন কাজে লাগে না পান্না ভাই। মেটিকুলাস ডিজাইনের জন্য ডিজাইনার দরকার, স্রষ্টা দরকার। ওইখানে কতগুলা 24টা থেকে 26টা বোধহয় স্টেট, যাদের তাদের সঙ্গে আপনার আমি আর যদি এই দ্বন্দ্বে জড়াই আমরা, তাইলে আমরা কোথায় গিয়ে ঠেকবো? আপনি তো ইলিশ মাছ দেওয়ার সময় একবারও মনে করেন নাই যে ওরা আমার বন্ধু না, আমি দিব না। আপনি তো সেটা ঠিকই দিলেন। আপনি যখন ব্যাংককে 1 ঘন্টা দাঁড়ায় থেকে দেখা করতে গেলেন একা, তখন তো মনে করেন নাই এই দেখা করলে আমার দেশ ছোট হয়ে যাবে। আপনি তো সেখানে দেখা করলেন। আপনি তো অন্যান্য আদানির যে বিদ্যুৎ, আপনি তো তাকে বয়কট করতে পারেন নাই, আপনি তাকে সরাই দিতে পারেন নাই। সে বিদ্যুৎ 14 টাকা নেয় না 14 টাকা নেয়। আপনি অন্যান্য চুক্তি, কোন চুক্তি তো ওপেন করেন নাই, যে চুক্তিগুলো নিয়ে এত কথা হয়েছিল তখন। তাহলে আপনি কেন এই যে গায়ে পড়ে পায়ে পা দিয়ে ঝগড়া করছেন? আপনাকে আবার দেখেন ডাবল স্ট্যান্ডার্ড কথা কি কেমন হয়। আমি বন্দিকে ফেরত চাচ্ছি, ফেরত ভারত দিবে না, না করেছে বা দিবে না। আবার এমন হচ্ছে আমি ভাষণে বলতেছি, বক্তব্যে বলতেছি যে যে কোনো সময় পতিত শক্তি আবার ফেরত আসতে পারে। এটা কি ডাবল স্ট্যান্ডার্ড কথা না? হাসনাত আব্দুল্লাহ যে কথাটা বলেছে, তার কাছে সাহায্য চাওয়ার মতো হাসনাত আব্দুল্লাহ এখনো তেমন কিছুই হয় নাই বাংলাদেশে। যা কিছু এই মুহূর্তে হচ্ছে সবকিছু তারেক রহমান সাহেবকে ঠেকানোর জন্য হচ্ছে। উনি যাতে দেশে আসতে না পারে, উনি যাতে দায়িত্ব নিতে না পারে। আমন্ত্রণ জানাচ্ছি প্রিয় দর্শক, মানচিত্রের নিয়মিত আয়োজন কথোপকথনে 25শে ডিসেম্বর, আর মাত্র কয়েকদিন পরেই তারেক রহমানের দেশে ফেরার কথা রয়েছে। প্রায় সবকিছু চূড়ান্ত, তারপরেও নানান ধরনের গুঞ্জন রয়েছে শেষ মুহূর্তে তিনি আসতে পারবেন কিনা, কোনো বিশেষ মহল তার এই ফেরা ঠেকাতে কোনো ধরনের অপতৎপরতা চালাচ্ছে কিনা, এবং একটা অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করে যে নির্বাচনের পথে বাংলাদেশ হাঁটছিল সেই পথ রুদ্ধ করে দেওয়ার কোনো ষড়যন্ত্র হচ্ছে কিনা, এসব বিষয় নিয়ে আমরা কথা বলবো। এই বিষয়ে আলোচনার জন্য আমাদের সঙ্গে যুক্ত রয়েছেন সাবেক সংসদ সদস্য এবং বিএনপি নির্বাহী কমিটির অন্যতম সম্পাদক মন্ডলীর সদস্য নীলুফারা চৌধুরী মনি। নীলুফারা চৌধুরী মনি, আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের অনুষ্ঠানে। এবং যে কথা বলছিলাম, আমরা কি মোটামুটি নিশ্চিত হতে পারি যে তারেক রহমান ফিরছেন এবং দেশের গণতন্ত্রের জন্য তার এই ফেরাটা অবশ্যই অপরিহার্য অনেকে মনে করছেন, সেই জায়গাটা আমরা কতটা আশাবাদী হতে পারি? ধন্যবাদ আপনাকে। যারা শুনছেন আমার শুভেচ্ছা অভিনন্দন। দেখেন, বাংলাদেশের যে পরিস্থিতি, আজ থেকে 1.5 বছর আগে এই দেশটা একটা চরমভাবে একটা ফ্যাসিস্টের টানাপোড়েনের মাধ্যমে ফ্যাসিস্টকে বিদায় নিতে হয়েছে। তারপরে আমরা আশা করেছিলাম যে গণতন্ত্র হয়তো এবার মুক্তি পাবে, কিন্তু 1.5 বছর হয়ে গেল। গত দিনের চেয়ে আজকের দিন আরো বেশি খারাপ। এরকম প্রতিদিন হচ্ছে। মানুষ মব হাতে তুলে নিয়েছে, গণতন্ত্রের লেশমাত্র নাই। নির্বাচনের কথায় মানুষ যদিও ভেতর খুশি, যারা ভোট দিতে চায় ভোটাররা, কিন্তু কিছু ষড়যন্ত্রকারীরা এখনো চায় না নির্বাচনটা হোক। এই মুহূর্তে বাংলাদেশে ফলো করার মতো ওরকম কোনো লিডারশিপ নেই। আমাদের নেতা জনাব তারেক রহমান, উনি দেশের বাইরে বহু বছর অবস্থান করছেন বাধ্য হয়ে। তো এই জায়গাতে এখন নির্বাচনকে সামনে রেখে গণতন্ত্রকে মুক্ত করার লক্ষ্যে উনার আসার কোনো বিকল্প হতে পারে না। উনি এতদিন এই ভার্চুয়ালি উনি আমাদেরকে যেভাবে নির্দেশ দিয়েছেন, কাজ করেছেন আমাদের সাথে, আমরা চেষ্টা করেছি, কিন্তু এখন এই মুহূর্তে নির্বাচন প্রকালীন উনার বিকল্প হতে পারে না। সেই কারণে সবকিছু আমরা সবার সাথে সবকিছু যোগাযোগ রক্ষা করে আমাদের নেতা বলেছেন যে উনি 25 তারিখে আসছেন, এবং সেই হিসেবে উনি ওনার নিজের মুখেও বলেছেন, বিএনপির মহাসচিব বলেছিলেন, তারপর উনি নিজেও বলেছেন আমরা আশাবাদী উনি ফিরে আসছেন। আমরা ওনার প্রতীক্ষায় আছি।
25 তারিখে ইনশাল্লাহ উনি ফিরে আসবেন। এই লক্ষ্যে বিএনপিতে কাজ হচ্ছে। বাংলাদেশের মানুষ উদ্গ্রীব হয়ে আছে, সাধারণ জনগণ, সাধারণ ভোটাররা উদ্গ্রীব হয়ে আছেন। আমরা আশাবাদী যে আমাদের প্রত্যাশা পূরণ হবে। আমরাও সেটা আশা করতে চাই, কিন্তু হঠাৎ করে দেশের রাজনীতি একটা টালমাটাল অবস্থায় পৌঁছেছে আইন শৃঙ্খলা জনিত অবস্থার দিক থেকে, এবং কেউ কেউ বলছেন যে লাশের বদলে লাশ ফেলা হবে। আমরা এই বক্তব্যগুলোকে তারেক রহমানের ফিরে আসার আগে আগে এই ধরনের কথাবার্তা অন্য কোনো কিছু মিন করে কিনা? দেখেন, এই যে লাশের বদলে লাশ ফেলা হবে যারা বলছেন, তারা কার সাথে, ছায়ার সাথে যুদ্ধ করছেন কিনা আমার জানা নেই। কারণ তারা কিন্তু এখনো সিরিয়াসলি বের করতে পারে নাই, কিংবা বের করতে অনেকেই চায় নাই। বাংলাদেশে দিনে দুপুরে একজনকে গুলি করে, ঠেকিয়ে গুলি করে সে চলে গেল আরেকটা দেশে। সবাই চেয়ে চেয়ে দেখলো, অন্য একদিকে আপনার আঙ্গুল তুললো। কারা তুললো আপনি দেখেন, খুব খুব সহজে অনুমেয়। যারা তুললো আঙ্গুল, যে মির্জা আব্বাসের সাথে এটার সাথে রিলেশন আছে বা ইত্যাদি ইত্যাদি, ওই সময়টা, ওই হাইপটা তুলে ওই ফাঁক দিয়ে খুনিকে পার করে দিল। এবং আপনি জানেন যে যে গুলি করেছে তার নামে এই ধরনেরই আছে, সে ছাত্রলীগ করতো। হ্যাঁ, ছাত্রলীগ করার লোকগুলা গুন্ডা পান্ডা সন্ত্রাসী ছিল, অস্বীকার করবো না, কিন্তু এটাও তো সত্যি তাদের সাথে তো গুপ্ত রাজনীতিকরাও ছিল। গুপ্ত রাজনীতিক এই জন্য বলছি যে গুপ্ত রাজনীতিক তাদের প্রয়োজনে স্বীকার করে, নইলে স্বীকার করে না সে কোন দল করত। যেমন এখনো অনেক দলের সাথে আছে, তারা স্বীকার করে নাই। তো আমরা কিভাবে বুঝবো? কারণ ওই লোকটা, ওই অমানুষ নামের মানুষটা আপনার 2টা মামলায় পড়েছিল। মামলার উকিল কে হয়েছিল? আপনার মামলার উকিল আপনার একটা দলের, মানে আমি নামটাই বলি, যে শিবিরের এক সময়ের ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রেসিডেন্ট, যেটা কিনা সেটাও সেই সময় গুপ্ত ছিল। উনি যে প্রেসিডেন্ট ছিলেন এটাই তো আমরা জানতাম না। তো যখন আপনি বলবেন, আপনার স্বীকার করবেন, তখনই না আমি জানতে পারি গুপ্ত থেকে প্রকাশ্য। এখন প্রকাশিত হয়েছে তাই প্রকাশ্য বলছি। দুইটা মামলা এই 1.5 বছরের মধ্যে তাকে 2বার জেলে গিয়েছে, 2বার জেল থেকে বের করেছে। তাহলে আমি ধরতেই পারি যদি ছাত্রলীগই হয়ে থাকে, তাহলে এরা কেন বের করবে? আমি এই ধরনের একবার কথা বলে, আমার পিছনে অনেক আজে বাজে কথা বলেছিল, আমার এতে নিয়ে কোনো মাথা ব্যথা নাই। কারণ যেই দিন আজে বাজে কথা শোনার মতো অবস্থা ছিল না, তখনই আমাকে কেউ বলে না। আর এখন যখন বলছে, আমি মনে করি আমি দেশের জন্য কাজ করছি, এই জন্যই আমি সাইবার বুলিং এর শিকার হচ্ছি, এই নিয়ে আমি দুঃখ পাচ্ছি না। তো আমি যেটা বলতে চাই সেটা হলো যে এইখানে আপনার কে বলির পাঠা হলো আর কে নাটের গুরু আমাদের বের করা উচিত। আমরা যতক্ষণ বের করতে না পারবো, আমরা এখানে সেখানে আমাদের প্রয়োজন অনুসারে আমরা হয়তো তাদেরকে আমরা ব্যবহার করব। আমরা আর ব্যবহার করতে চাই না। এই সময় 2025 সাল শেষ হয়ে গেল, এই সময়টা এসে আমরা আর ব্যবহৃত হতে চাই না, ব্যবহার করতেও চাই না। আমরা অরিজিনাল যে জিনিসটা, সেটা আমরা জিসটা জানতে চাই। সেই জিসটা জানার জন্য আপনি সাংবাদিক, আপনারা সাংবাদিক, সাংবাদিকের বিকল্প হতে পারে না। আমরা আপনাদের কাছ থেকেও আশা করি এরকম কোনো জবাব। আপনি যেটা বলছেন এবং আমরা সবাই সেটা দেখলাম যে ইনকিলাব মঞ্চের আহ্বায়ক ওসমান হাদির যে হত্যা চেষ্টা, এটা অবশ্যই আমাদের সবার জন্য দুঃখজনক। এটা আমরা কোনো অবস্থাতেই মেনে নিতে পারি না। কিন্তু তার এই বিষয়টিকে নিয়ে আমরা দেখলাম যে ওই দিন তো বটে, পরবর্তীতে এসেও নানান ধরনের রাজনীতি চলছে, যেটিও কাম্য নয়। এবং প্রথম থেকে টার্গেট করা হলো বিএনপিকে। আপনি নিজেই সেটি খুলে বললেন, মির্জা আব্বাস সাহেবকে উদ্দেশ্য করে নানান ধরনের স্লোগান দেওয়া হচ্ছিল। তিনি যখন হাসপাতালে হাদিকে দেখতে গেলেন, তার পথ রুদ্ধ করে দেওয়া হচ্ছিল এবং তাকে গ্যাংস্টার বা নানান ধরনের বক্তব্য দিয়ে চিহ্নিত করা হচ্ছিল। পাশাপাশি দেখলাম আমরা আরো একাধিক রাজনৈতিক দলকে এই সুরে সুর মিলাতে, এবং সেটিকে কেন্দ্র করে আবার শেখ হাসিনা বা আওয়ামী লীগের যারা পলাতক রয়েছেন ভারতের মাটিতে, সেটিকে কেন্দ্র করে যে কথাবার্তাগুলো এখন বলা হচ্ছে যে ভারতের বিচ্ছিন্নতাবাদীদের বাংলাদেশে ঠাঁই দেওয়া হবে প্রয়োজনে, এবং ভারতের 7 সিস্টার্স বিচ্ছিন্ন করে দেওয়া হবে। এই যে কথাবার্তাগুলো, আপনার কি মনে হয় যে এগুলো ম্যাচিউর কথাবার্তা? আর ম্যাচিউর হোক আর না হোক, এর পিছনে কি উদ্দেশ্য রয়েছে? এর পিছনে উদ্দেশ্য যেটা, সেটা বাংলাদেশটাকে ঘোর অমানিসার মধ্যে ফেলে দেওয়া। কারণ কার সম্পর্কে বলছে? এইটা তো যত গর্জে তত বসে না। এটা বাংলাদেশ একটা ছোট্ট দেশ, বাংলাদেশের এর মধ্যে ডিভাইডেশন প্রচুর, কেউ কাউকে সহ্য করতে পারে না। একতাবদ্ধ থাকলেও একটা কথা ছিল, আমি যে ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বিন বখতিয়ার খলজির কথা বলতে পারি, যে 17 জন অশ্বারোহী নিয়ে বাংলা বিহার উড়িষ্যা দখল করেছিল। সেই সময়টা, সেই একতাবদ্ধতা, সেগুলোর কথা আপনাকে মনে করতে হবে। এনভায়রনমেন্ট একটা বিরাট ভূমিকা নিয়ে যায় আমাদেরকে। তো আমরা 7 সিস্টারের কোন একটা সিস্টারের সমানও আমরা কিন্তু না, এটাই সত্যি। তো আমরা
আমাদের দেশের আয়তন কত, আমাদের লোক সংখ্যা কত? হ্যাঁ, লোক সংখ্যায় কাজে দেয় যদি প্রশিক্ষিত থাকে, স্কিল থাকে। তো সেইখানে আপনি এত বড় একটা দেশের বিরুদ্ধে নিজে থেকে যেতে যেতে মরার জন্য, বলে না পিপিলিকা পুড়ে মরে পাখা গজারে, আপনি মরার জন্য যাবেন গায়ে পড়ে। আমার ইসলাম, আমি যে ধর্ম বিশ্বাস করি সেখানেও বলেন না তুমি গায়ে পড়ে কারোর সাথে ঝগড়া করো। হ্যাঁ, তুমি প্রতিহত করো, সেটা ঠিক আছে। তোমাকে কেউ একটা থাপ্পড় দিলে তোমার শক্তি থাকলে 2টা থাপ্পড় দাও, কিন্তু শক্তি যদি না থাকে তাহলে তুমি আমার কাছে ফরিয়াদ করো। আপনি মনে করেন যে এইখানে তারা যারা বলছে সব জায়গায় মেটিকুলাস ডিজাইন কাজে লাগে না পান্না ভাই। মেটিকুলাস ডিজাইনের জন্য ডিজাইনার দরকার, স্রষ্টা দরকার। ওইখানে কতগুলা 24টা থেকে 26টা বোধহয় স্টেট যাদের, তাদের সঙ্গে আমি আর যদি এই দ্বন্দ্বে জড়াই আমরা, তাইলে আমরা কোথায় গিয়ে ঠেকবো? যেটা পররাষ্ট্র উপদেষ্টা বলছেন যে এই কথার সাথে তারা একমত না। কিন্তু এই যে আপনার ঘেরাও দেওয়া, এই যে একটা এম্বাসি বন্ধ করে দিল, আমার নেতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান উনি বলেছিলেন যে বিদেশে আমাদের বন্ধু আছে, প্রভু নাই। আমরা তো বন্ধু মনে করি সবাইকে, এবং সবাইকে আপনি বাদ দিতে পারেন, প্রতিবেশীকে বাদ দিতে পারবেন না। হ্যাঁ, তারা আমাদের শোষণ করে, তারা কখনোই আমাদের মঙ্গল ওইভাবে চান না। তারা তাদের মঙ্গল হলে সেটা চান। এটা তারা কেন, পৃথিবীর সব রাষ্ট্রই এখন কোন রাষ্ট্রের সাথে ওইভাবে খাতির নাই। খাতিরটা হচ্ছে আপনাকে কতটা দিব আর আপনি কতটা আপনার কাছ থেকে আমি নিতে পারবো। তো যদি আপনার কাছ থেকে নেওয়ার মতো না থাকে, এই যে দেখেন সারা বিশ্বের উন্নত দেশগুলো সারা বিশ্ব থেকে মেধাগুলো কিনে নেয়। কিভাবে নেয়? আগে পড়ানোর জন্য ভালো ইউনিভার্সিটিতে তারা অফার করে, ওখানে যায়, ওখানে যারা মেধায় খুব ভালো রেজাল্ট করে তাদেরকে ভালো ভালো বেতন দিয়ে কিনে নেয়, তাদেরকে নাগরিকত্ব দিয়ে কিনে নেয়, তাদেরকে বিভিন্ন ফ্যাসিলিটিস দিয়ে কিনে নেয়। তো এটা হলো, আপনাকে গুণগত পরিবর্তন হতে হবে। আপনাকে ওইভাবে গিয়ে খালি সবখানে ঠেটামি দেখালে চলবে না, যেটা পারমাণবিক একটা বোমার দেশ, যে দেশ, হ্যাঁ রাষ্ট্র। আমার কি আছে বলেন? আমার অতগুলো লাঠিও বানাইতে আমার সময় লাগবে, আমার যতগুলো মানুষ। তো সেইখানে আপনি, এটা হাস্যকর। আমি তার মানে এই বলি না যে তারা আমাদের ভালো বন্ধু, তারা আমাদের ভালো বন্ধু না, কিন্তু পররাষ্ট্র নীতির এরকম হওয়া উচিত। আপনি দেখেন চায়নার সাথে অরুণাচল নিয়ে ভারতের অনেক দিন দ্বন্দ্ব। ভারতের ভেতরে চায়না ঢুকে গেছে, অরুণাচলের অনেকটুকু দখল করে ফেলেছে, কিন্তু অন্যান্য জায়গায় অন্যান্য ব্যাপারে চায়না ভারত কিন্তু এক হয়ে, রাশিয়া এক হয়ে আবার কাজ করছে। এটাকেই বলে কূটনীতি। তো বাংলাদেশের মানুষদের কূটনীতিটা শিখতে হবে। আপনার সবকিছু বন্ধ করে দিয়ে সবকিছু না খেয়ে থেকে এটা কূটনীতি হতে পারে না। আপনি তো ইলিশ মাছ দেওয়ার সময় একবারও মনে করেন নাই যে ওরা আমার বন্ধু না, আমি দিব না। আপনি তো সেটা ঠিকই দিলেন। আপনি যখন ব্যাংককে 1 ঘন্টা দাঁড়ায় থেকে দেখা করতে গেলেন একা, তখন তো মনে করেন নাই এই দেখা করলে আমার দেশ ছোট হয়ে যাবে। আপনি তো সেখানে দেখা করলেন। আপনি তো অন্যান্য আদানির যে বিদ্যুৎ, আপনি তো তাকে বয়কট করতে পারেন নাই, আপনি তাকে সরায় দিতে পারেন নাই। সে বিদ্যুৎ চললেও টাকা নেয়, না চললেও টাকা নেয়। আপনি অন্যান্য কোন চুক্তি তো ওপেন করেন নাই, যে চুক্তিগুলো নিয়ে এত কথা হয়েছিল তখন। তাহলে আপনি কেন এই যে গায়ে পড়ে পায়ে পা দিয়ে ঝগড়া করছেন? তাহলে আপনি কেন যখন তাদের ওইখানে 2 টাকা কেজি পেঁয়াজ চলতেছে দিতে পারে না, আপনি 110 টাকা কেজি পেঁয়াজ কিনে খাচ্ছেন? এই জায়গাটা আপনি তো দিচ্ছেন, এমন জন্য দেন না। আমার সঙ্গে কোনো সম্পর্ক নেই, আমিও মুখ দেখবো না, আমারও মুখ দেখবে না, কিন্তু আপনি কিন্তু খাতির ঠিকই করতেছেন, যত্ন ঠিকই করতেছেন। তাহলে কেন অন্য ক্ষেত্রগুলাতে আপনি এই ধরনের কাজ করবেন? তো এখন আপনি যখন বড়টার সাথে আপনি দ্বন্দ্ব করবেন, তার ভারতের চারপাশে 17টা কান্ট্রির আপনার বর্ডার আছে, আমার চারপাশে 2টা কান্ট্রির বর্ডার আছে। তার একটা কান্ট্রি 3 দিকে অবস্থিত, আরেকটার কোনা একটুখানি মায়ানমার অবস্থিত। এছাড়া তো আমার নেপালেও যদি যেতে হয় আমাকে, তাহলে কিন্তু আমার ভারতের উপর দিয়ে যেতে হবে। এর মানে এই না যে ভারত আমার বন্ধু, আমি তার গুণগান গাচ্ছি। আমাকে বাস্তবতা রিয়েলাইজ করতে হবে। হ্যাঁ, তার সাথে আমার বন্দি বিনিময় চুক্তি আছে, আমি সেই চুক্তিকে ইউটিলাইজ করব, আমি তাদের সাথে কথা বলবো, আমার সঙ্গে চিঠি চালাচালি চলবে। আমি দরকার পড়লে বিশ্ব দরবারে আমি এটা বলবো যে আমি আমার বন্দিকে ফেরত চাই, সেটা বলতে পারি। কিন্তু তার সাথে পায়ে পা দিয়ে ঝগড়া করে আমি এটা পারবো না। সে না দিলে আমি তার বাড়িতে গিয়ে ধরে নিয়ে আসতে পারবো না। তো এই জিনিসগুলো আপনাকে আবার দেখেন, ডাবল স্ট্যান্ডার্ড কথা কি কেমন হয়। আমি বন্দিকে ফেরত চাচ্ছি, ফেরত ভারত দিবে না, না করেছে বা দিবে না। আবার এমন হচ্ছে, আমি ভাষণে বলতেছি, বক্তব্যে বলতেছি যে যে কোনো সময় পতিত শক্তি আবার ফেরত আসতে পারে। এটা কি ডাবল স্ট্যান্ডার্ড কথা না? আমি তো তার আসার জন্যই পথ চেয়ে বসে আছি, আমি চিঠি চালাচালি করছি। তাহলে সে আসলে আমার তো ভালোই হয়, আমার ফাঁসি কার্যকর করতে সুবিধা হয়। তাহলে আমি কেন এই 2 রকম কথা বলবো? এই জিনিসগুলো আমাদের প্রত্যাহার করতে হবে এবং পররাষ্ট্র নীতিটাকে খুব সিরিয়াস, শক্ত হাতে হ্যান্ডেলিং করতে হবে। এবং
হাসনাত আব্দুল্লাহ, আমি নাম উচ্চারণ করে বলি, এনসিপির অন্যতম নেতা, যেটি একটু আগে আপনাকে বলছিলাম যে এমন শব্দ উচ্চারণ করেছে যে ভারতের বিচ্ছিন্নতাবাদীদের বাংলাদেশে প্রয়োজনে আশ্রয় দেওয়া হবে ভারতে অ্যাটাক করার জন্য বা সেভেন সিস্টার্স বিচ্ছিন্ন করার জন্য। আমরা কাকতালীয় ভাবে দেখলাম ভারতের আনন্দবাজার পত্রিকাতে 16ই ডিসেম্বর হাসনাত আব্দুল্লাহ এই মন্তব্য করলেন। আবার ওই দিনই ভারতের আনন্দবাজার পত্রিকাতে এসেছে যে সে দেশের বিচ্ছিন্নতাবাদী সংগঠন উলফার নেতা, উলফার সামরিক কমান্ডার পরেশ বড়ুয়া ঢাকায় অবস্থান করছেন। আমরা জানি না এই সত্যতা কতখানি, এর সঙ্গে কি কোনো যোগসূত্র আছে? আপনি কি মনে হয় হাসনাত আব্দুল্লাহ যে কথাটি বললেন যে বিচ্ছিন্নতাবাদীদের আশ্রয় দেওয়া হবে? আমি আপনাকে একটা কথা বলি, এই কথাটা হাসনাত আব্দুল্লাহর বলার কথা না। আমি তো মনে করি বললে তাদেরই উপকার করে দিয়েছে, যদি সত্যিকার করতো। যত গর্জে তত বর্ষে না, বলে না? যারা বলে খালি ড্রাম বাজে বেশি। আপনার পরেশ বড়ুয়া যদি বাংলাদেশে অবস্থান করে থাকে, এটাই তার প্রথম না। বাংলাদেশে বহু বছর পরেশ বড়ুয়া ছিল এবং সে সেইখানে আপনার বাংলাদেশ থেকে অনেক কাজ করেছেন। এটা সেভেন সিস্টারে প্রায় সবাই করবে। আপনিও যদি কোনোখানে এরকম হয়, আপনিও কিন্তু তাই করবেন। তাদের দেয়ালে পিঠ ঠেকে গেছে, তারা স্বাধীনতা ঘোষণা দিয়েছে, তারা যুদ্ধ করছে, তারা ভারতের সাথে, তারা এখানে সেখানে যেখানে সুযোগ পাবে তারা থাকবে। তো এই যে তারা থাকবে, এটা বলাতে কি হলো? এটা বলাতে আপনি আপনি ওদের কাছে হয়ে গেলেন যে আপনি সরাসরি যুদ্ধটাকে ডেকে আনলেন। এটা না বললেও কিন্তু তারা থাকতো। তাহলে সেই জায়গায় আপনি এই কাজটা মানে যে করলেন, এটা কি দেশের মঙ্গলের জন্য করেছে হাসনাত আব্দুল্লাহ? একই সঙ্গে নির্মল চৌধুরী মনি, আমি সংক্ষেপে একটু বলি যে আপনাকে জানতে চাই, পরেশ বড়ুয়ারা থাকতেই পারে মিয়ানমার, বাংলাদেশ, ভুটানে তাদের কার্যক্রম পরিচালনার জন্য পলাতক অবস্থায় আশ্রয় নিতেই পারে, মানে তারা থাকতে পারে, কিন্তু নিশ্চয়ই সংশ্লিষ্ট রাষ্ট্র নিশ্চয়ই জেনে শুনে আশ্রয় দিবে না। আমরাও নিশ্চয়ই কোনো রাষ্ট্র দিতে পারে না, এটা দিতে পারে না। তাহলে এবং যেহেতু ভারত এই কথাই তুলেছে, ভারত আনন্দবাজার পত্রিকা, আবার হাসনাত আব্দুল্লাহ সরাসরি বলছে আমরা বিচ্ছিন্নতাবাদীদের আশ্রয় দেব, এই দুইয়ের মধ্যে কোনো যোগসূত্র আছে পরেশ বড়ুয়া এবং হাসনাত আব্দুল্লাহর এই বক্তব্যের মধ্যে? আমার কেন জানি মনে হয় যে হাসনাত আব্দুল্লাহ এটা হুমজিক্যালি বলেছে। হাসনাত আব্দুল্লাহর ওই পর্যন্ত অনেকটাই হয় নাই। পরেশ বড়ুয়াদের হতে পারে একজন বিচ্ছিন্নতাবাদী আমার বা আপনার ঘরেও বাস করতে পারে, আপনি নাও চিনতে পারেন, আপনার কাছে একটা আশ্রয় চাইতে পারে, ভাই আমার আজকে রাত্রে একটু থাকতে দিতে পারেন। ওইভাবে তারা অনেক 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 লোকের ওইখানে থাকতে পারে, বাট আমরা কেউ চিনি না। আমরা অনেকেই বিভিন্ন বেশধারী, যারা ডিজিএফআই এর, যারা বিভিন্ন সংস্থা, গোয়েন্দা সংস্থার লোক আসে, আমি কেউই জানি না, এরকম আসতে পারে। বাট হাসনাত আব্দুল্লাহ যে কথাটা বলেছে, তার কাছে সাহায্য চাওয়ার মতো হাসনাত আব্দুল্লাহ এখনো তেমন কিছুই হয় নাই বাংলাদেশে। আমি বরং মনে করি পররাষ্ট্র উপদেষ্টা যে কথাটা বলেছে, সেটা রাষ্ট্রের হয়ে যেটা বলেছে, ভারতের ওই কথাটাকেই ধারণ করা উচিত। হাসনাত আব্দুল্লাহর কথা ধারণ করে কোনো লাভ হবে না। একজন মানুষ, আপনিও তো বলতে পারেন, আমি বলতে পারি, পান্না ভাই তো একজন মানে পুর খাওয়া সাংবাদিক, সে যেটা বলছে এটা কি ভুল বলবে? বাট সাংবাদিকতার সঙ্গে কিন্তু আপনার পরেশ বড়ুয়ার যায় না। আপনি বললেও ওটা কিন্তু কাভার হওয়া উচিত না অন্য রাষ্ট্রের। যেটা ভারত মনে করে পত্রিকায় তুলেছে, আমি মনে করি বেশি গুরুত্ব দেওয়া হয়েছে। এতটা গুরুত্ব দেওয়াটা ঠিক না। এখন কারো মুখ তো আপনি যে ধরতে পারবেন না, মুখ দিয়ে বলে ফেলেছে, তার বয়স অনুপাতে সেটা স্যাক্রিফাইস করতে হবে। আমার শেষ প্রশ্ন যদি জানতে চাই, এই যা কিছু চলছে, আপনি যে বলছেন যে বিপদ ডেকে নিয়ে আসা হচ্ছে এই ধরনের অর্বাচীন বক্তব্য বা মন্তব্যের মাধ্যমে, অযাচিত হস্তক্ষেপের মাধ্যমে, নানান ধরনের মন্তব্যের ভিতর দিয়ে, যে নির্বাচন আমরা আশা করছি এবং তারেক রহমান ফিরে এলে, অনেকে মন্তব্য করছে, অনেকে মনে করেন যে পুরো বাংলাদেশের নিয়ন্ত্রণ তারেক রহমানের হাতে ফিরে যাবে। বিশেষ সাম্প্রদায়িক মৌলবাদী গোষ্ঠী বা উগ্রবাদী গোষ্ঠী বা বিশেষ কোনো রাজনৈতিক দল তারেক ফেরাটাকে প্রতিরোধের জন্য এই সব জিনিস সামনে আনছে কিনা? আমি এটা আপনার সাথে, আপনার প্রশ্নের সাথে আমি একমত। প্রশ্নটাকে যদি আমি দাঁড়িয়ে দিয়ে বলি, তাহলে আমি একমত যে সবকিছুই, যা কিছু এই মুহূর্তে হচ্ছে, সবকিছু তারেক রহমান সাহেবকে ঠেকানোর জন্য হচ্ছে। উনি যাতে দেশে আসতে না পারে, উনি যাতে দায়িত্ব নিতে না পারে, উনি যাতে নির্বাচনে যেতে না পারে, এই জিনিসগুলোর জন্যই এত কিছু হচ্ছে। আমরা চাই না আমাদের নেতার জন্য একটা জীবনও নষ্ট হোক, একটা জীবনও ঝরে যাক, এটা আমরা চাই না। আমরা বলতে চাই যে যারা এই কাজগুলো করছেন, তাদের আসলে কি চাওয়ার এটা আপনারা বলেন। আমরা আসেন, আমরা আলোচনার দরজা খোলা। আপনারা কি চান সেই জিনিসটা আমরা কথা বলি। কথা বলার মাধ্যমে অনেক কিছু সমাধান করা যায়, যেটা যুদ্ধে সমাধান করা যায় না। তো সেইখানে তারা কথাটা শুনবেন কিনা জানি না। বাংলাদেশ নিয়ে অনেকেই মন্তব্য করছেন যে আগামী দিনগুলা ভীষণ খারাপ। আমরা এই খারাপটা দেখতে দেখতে আমরা অতিষ্ঠ হয়ে গেছি, আমরা আর খারাপ দেখতে চাই না। আমরা, এটাও সত্যি, বিএনপির নীতি নির্ধারকদের প্রথম যিনি এখন এই মুহূর্তে,
উনি জনাব তারেক রহমান। উনি দেশে আসুক, বিএনপি এত বড় একটা দল, বিএনপি বাংলাদেশ নিয়ে চিন্তা করে, বাংলাদেশের পালস নিয়ে কাজ করে, বাংলাদেশ ভালো থাকুক সেটা নিয়ে গবেষণা করে। সেই জন্য ওনার ভীষণভাবে দরকার বাংলাদেশে থাকাটা, আসাটা। এটাকে নিয়ে আপনারা আর জল ঘোলা করবেন না, এবং যতটা তাড়াতাড়ি মেনে নেওয়ার ততটা মেনে নিলে এই দেশের জন্য মঙ্গল। যতটা না তারেক রহমানের জন্য মঙ্গল, যতটা না বিএনপির জন্য মঙ্গল, তার চেয়ে অনেক অনেক বেশি এই রাষ্ট্রটার জন্য প্রয়োজন, এই রাষ্ট্রের জন্য দরকার। এই রাষ্ট্রের এই মুহূর্তে এর বিকল্প নাই। অনেক অনেক ধন্যবাদ রিফাত চৌধুরী মনি আপনাকে। ভালো থাকুন আপনি, দর্শক আপনারা ভালো থাকুন। আল্লাহ হাফেজ। তো দর্শক, আশা করি সম্পূর্ণ ভিডিওটি দেখেছেন এবং সবকিছু বুঝতে পেরেছেন। দর্শক, ভারত চায় এদেশকে ব্যবহার করতে, কিন্তু এদেশের সূর্য সন্তানেরা, এদেশের দেশপ্রেমিকরা তা তো হতে দিবে না। আর এজন্যই এদেশের দেশপ্রেমিকদের ভারত হত্যা করে। আপনি ততক্ষণ পর্যন্ত দেশপ্রেমিক হতে পারবেন না যতক্ষণ পর্যন্ত না আপনি বুঝতে পারবেন ভারত এদেশের শত্রু, ততক্ষণ পর্যন্ত আপনি দেশপ্রেমিক হতে পারবেন না। কারণ ভারত চায় না এদেশের ভালো, ভারত চায় এদেশকে কবজায় নিয়ে এদেশকে ব্যবহার করতে। তো দর্শক, আজকের এই ভিডিও নিয়ে আপনাদের মন্তব্য কি? আপনাদের মূল্যবান মন্তব্য অবশ্যই কমেন্ট সেকশনে জানিয়ে দিবেন। তো দর্শক, আজকের এই ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করে দিন। আর হ্যাঁ, নিত্য নতুন আপডেট ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হবে নতুন ভিডিওতে, ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, ফি আমানিল্লাহ।